সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় নবম। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একটা বক্সের মতন, সিঁড়ির মতন থাক আছে। প্রথমটা হচ্ছে জাবেদা, তারপরটা খতিয়ান, একদম শেষেরটা হচ্ছে আর্থিক বিবরণী। তাহলে আমরা লেনদেনগুলোকে আমরা প্রথমে জাবেদাভুক্ত করি, জাবেদা থেকে আমরা খতিয়ানে নিয়ে যাই, খতিয়ানে স্থানান্তরিত করি, আর খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা কি করি? হ্যাঁ, অবশ্যই আমরা রেয়ামিল করি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে রেয়ামিল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রেয়ামিল কি এবং রেয়ামিলের ছক আঁকতে পারবে। 2 রেয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের দফাগুলো তালিকাবদ্ধ করতে পারবে। 3 হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবে। রেয়ামিল কি ও তার ছক। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই 2 ভাগে ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেয়ামিল বলে। আর একটা ছক বা নমুনা ছক দেয়া হলো। আসলে রেয়ামিলের কোনো অ্যাকাউন্টিং এর মতে তেমন কোনো ছক সুনির্দিষ্ট কোনো ছক নেই। এটা একটা প্রচলিত রীতি, আমরা করে আসছি, এটাকেই আমরা গতানুগতিকভাবে চালাচ্ছি। ডট ডট প্রতিষ্ঠানের রেয়ামিল, ড্যাশ সালের, ড্যাশ তারিখের, ক্রমিক অবলিক কোড নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। রেয়ামিলের ডেবিট উদ্বৃত্ত যা রেয়ামিলের ডেবিট দিকে বসবে, যেমন যাবতীয় সম্পদসমূহ, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার, প্রাপ্য বিল, নগদ টাকা, ব্যাংক জমা, সুনাম, মানে যাবতীয় যত সম্পদ আছে সবগুলো আমরা রেয়ামিলের ডেবিট পাশে বসাবো। আর যত খরচ বা ব্যয় আছে সবগুলো আমরা ডেবিট দিকে বসাবো, যেমন ক্রয়, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, অনাদায়ী দেনা, বাট্টা, প্রারম্ভিক মজুত পণ্য ইত্যাদি। অগ্রিম খরচসমূহ, অগ্রিম প্রদত্ত বেতন বা ভাড়া, মজুরি ইত্যাদি অগ্রিম প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, তাই এগুলোকে আমরা রেয়ামিলের ডেবিট দিকে বসাবো। প্রাপ্য আয়সমূহ, বিনিয়োগের প্রাপ্য সুদ, বকেয়া কমিশন, প্রাপ্ত ভাড়া না প্রাপ্য ভাড়া হবে এটা, কারণ ভবিষ্যতে এই টাকা পাওয়া যাবে বলে এগুলোর সম্পদ ধরা হয়। তারপর বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এগুলো সবগুলো আমরা ডেবিট দিকে বসাবো। তুমি একটু নোট ডাউন করবে, এখানে একটা ভুল আসছে, সেটা হচ্ছে কি প্রাপ্ত ভাড়া হবে না, এটা প্রাপ্য ভাড়া। তারপর ক্রেডিট উদ্বৃত্ত যা রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে, দায়সমূহ, যাবতীয় দায়সমূহ, পাওনাদার হিসাব, পদেয় নোট, মূলধন, ব্যাংক জমাতিরিক্ত ঋণ ইত্যাদি, যাবতীয় আয় লাভ, বিক্রয়, যাবতীয় আয় লাভ সমূহ, বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ চালানি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ ইত্যাদি। অনুপার্জিত আয়, অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, অগ্রিম অর্থ গ্রহণ এক ধরনের দায়, কারণ এই জন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে। ঘ, যে কোনো ধরনের সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারে বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলো সবগুলো আমরা ক্রেডিট পাশে লিখব। তারপর দেখো, আমরা আজকে সরাসরি শ্রেণীর কাজে চলে যাচ্ছি। তোমরা সবাই খাতা নাও। শ্রেণীর কাজে প্রশ্নটা আগে খাতায় তুলে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে নিতে পারো। মিস্টার হাসানের 31 ডিসেম্বর 2019 তারিখে প্রস্তুতকৃত রেয়ামিলটি নিম্নরূপ। ক,
ক্রমিক নাম্বার হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে দেওয়া আছে মূলধন 25,000, ক্রয় 15,000, বিক্রয় 15,000, ঋণ 12,000, বেতন 12,000, প্রদেয় বিল 8,000, উত্তোলন 16,000, প্রাপ্য হিসাব 17,000, টোটাল উভয় পাশে 60,000 করে। রিয়ামিলটি কি শুদ্ধ হয়েছে কিনা, যদি রিয়ামিলটা অশুদ্ধ হয় তবে শুদ্ধ করো। আসলে আমরা দেখতে পাচ্ছি রিয়ামিলটা শুদ্ধ নয়, তাই আমরা রিয়ামিলটাকে শুদ্ধ করব। এখন তোমরা সবাই খাতা নাও, খাতার মধ্যে রিয়ামিলের এই ছকটি আঁকো। প্রথমে ক্রমিক নাম দাও, তারপর হিসাবের নাম দাও, খতিয়ান পৃষ্ঠা দাও, ডেবিট টাকা দাও, ক্রেডিট টাকা দাও। আমরা দেখতে পাচ্ছি প্রথমে মূলধন, এটা প্রশ্নে ক্রেডিট দেওয়া আছে, এটা তার মানে আমরা জানি সবাই মূলধন একটা দায়, সেজন্য এটা ক্রেডিট, তাহলে এটা ঠিক আছে। তারপর ক্রয় হচ্ছে খরচ, কিন্তু এখানে ক্রেডিট দেওয়া আছে, এটা হবে ডেবিট। বিক্রয় 15,000 টাকা দেখা যাচ্ছে ডেবিট দেওয়া হয়েছে, বিক্রয় মানে আয় করা, আয় করলে ক্রেডিট হয়, সেজন্য আমাদের এটা ক্রেডিট পাশে যাবে বিক্রয়টা। ঋণও দায়, সেজন্য 12,000 টাকা ঋণ, এটাও ক্রেডিট পাশে যাবে। বেতন এটা একটা খরচ, সেজন্য এটা ডেবিট পাশে আসবে, যদিও প্রশ্নে আছে ক্রেডিট পাশে। প্রদেয় বিল এটাও আমরা দেখছি ঠিক আছে, ক্রেডিট পাশে আছে। উত্তোলন 16,000 টাকা, এটাও ডেবিট পাশে আছে, ঠিক আছে। প্রাপ্য হিসাব, যার আরেক নাম হচ্ছে দেনাদার হিসাব, এটাও ডেবিট দিকে আছে, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা এখন একটু মিলিয়ে নিই, তোমরা সবাই দেখো। সমাধান, শ্রেণীর কাজের সমাধান। মিস্টার হাসান 31 ডিসেম্বর 2019 তারিখের প্রস্তুতকৃত রিয়ামিলটি নিম্নরূপ। দেখো মূলধন আমরা ক্রেডিট পাশে আছে 25,000 টাকা, ক্রয়টা ডেবিট পাশে 15,000 টাকা, বিক্রয়টা 15,000 টাকা ক্রেডিট পাশে। ঋণ বলেছিলাম এটা দায়, সেজন্য এটা কি ক্রেডিট। বেতন 12,000 টাকা ডেবিট, এটা একটা খরচ। প্রদেয় বিল এটা ক্রেডিটেই ছিল, এখনো ক্রেডিট আছে। উত্তোলন 16,000 টাকা ডেবিট। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বলেছি 17,000 টাকা, এটাও ডেবিট। তাহলে উভয় পাশে 60,000 টাকা মিলে গেছে। তারপর দেখো শ্রেণীর কাজ 2, তোমরা খাতা নাও, প্রশ্নটা স্ক্রিনশট করে রাখো। আগে প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। রিয়ামিলটা শুদ্ধ রিয়ামিল তৈরি করো। মেসেজ সালেহা অ্যান্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রিয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। মেসেজ সালেহা অ্যান্ড কোং এর রিয়ামিল 2019 সালের যে সাল হবে 31 ডিসেম্বর তারিখের। ক্রমিক নাম্বার হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো ক্রয় আছে 1 লক্ষ টাকা, এটা ডেবিট আছে, তাহলে আমরা জানি ক্রয় ডেবিট হয়। প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, এটাও ডেবিট আছে, ঠিক আছে। বেতন 12,000 টাকা, এটাও ডেবিট আছে। পাওনাদার 40,000 টাকা ডেবিট, এটা আসলে পাওনাদারটা একটা দায়, সেদিন এটা ক্রেডিট হবে। দেনাদার 16,000 টাকা, এটা ডেবিট আছে, ঠিক আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000 টাকা, এটা ক্রেডিট আছে। আমরা জানি যে ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট হয়, কখনো ক্রেডিট হয় না, তো এটা ভুল হয়েছে। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কি হয়? বিক্রয়টা যদি আমাদের ক্রেডিট হয়, বিক্রয় ফেরত হবে ডেবিট, তার মানে এটা ঠিক আছে। বহুমুখী খরচ, বহন খরচ, এটা হচ্ছে ডেবিট, এটা একটা খরচ, কিন্তু এখানে ক্রেডিট দেওয়া হয়েছে। প্রদেয় বিল, এটা ক্রেডিট দিকে আছে, এটা ঠিক আছে। গৃহীত ঋণ হবে ক্রেডিট, কিন্তু এখানে ডেবিট দেওয়া হয়েছে 20,000 টাকা। দালান কোটা, এটা হবে একটা সম্পত্তি, এটা হবে ডেবিট, কিন্তু এখানে ক্রেডিট দেওয়া হয়েছে। বরাদ্দকৃত বাট্টা 55,000 টাকা, এটা ডেবিট, ঠিক আছে। মূলধন 67,000 টাকা, এটা ক্রেডিট, ঠিক আছে। বিক্রয় 1,40,000 টাকা, এটা আয়, এটা ক্রেডিট, ঠিক আছে। তার মানে 2,80,000 টাকা প্রশ্নের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ আমরা পরিলক্ষিত করতে পারছি। তা আমাদের এই পড়াগুলোকে যেটা যেখানে যাবে সেখানে সাজাতে হবে, কোনটা যেটা ডেবিট যাবে সেটা ডেবিট নেব, যেটা ক্রেডিট যাবে সেটা ক্রেডিট নেব, কিন্তু উত্তরটা একই থাকবে। উত্তর কিন্তু 2,80,000ই হবে। দেখো তোমরা একটু খাতায় মিলিয়ে দেখো,
এটা সমাধান দেওয়া হলো। সমাধানে আমরা দেখতে পাচ্ছি ক্রয়টা ঠিকই আছে, 1 লক্ষ টাকা ডেবিট। তারপর প্রারম্ভিক মোট পণ্য 34,000 টাকা ডেবিট, বেতন 12,000 টাকা ডেবিট, পাওনাদার 40,000 টাকা ক্রেডিট, দেনাদার 16,000 টাকা ডেবিট, ব্যাংক জমার অতিরিক্ত 45,000 টাকা ডেবিট, আনতে ফেরত 3,000 টাকা ডেবিট, ভূমি বহন খরচ 5,000 টাকা ডেবিট, পদীয় বিল 13,000 টাকা ক্রেডিট, গৃহীত ঋণ 20,000 টাকা ক্রেডিট, দালান কোটা 55,000 টাকা ডেবিট, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা ডেবিট, মূলধন 67,000 টাকা ক্রেডিট, বিক্রয় 1,40,000 টাকা ক্রেডিট। তার মানে উভয় দিকে আমরা 2,80,000 টাকা পেয়ে গেলাম। তারপর দেখো আরেকটা প্রশ্ন, শ্রেণীর কাজ 3, এটাও তোমরা স্ক্রিনশট করে রাখো, পরে অঙ্কটা মিলিয়ে নেবে। জনাব মামুনের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে উদ্ধৃতগুলো নিম্নরূপ: মূলধন 94,000 টাকা, বিমা সালামি, মূলধনটা আমরা জানি ক্রেডিট হয়, বিমা সালামি 5,000 টাকা, এটা একটা খরচ, এটা ডেবিট। আমদানি শুল্ক 3,500 টাকা, এটা একটা খরচ, এটা ডেবিট। হাতে নগদ 1/1/2019, আমরা জানি যে প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা রেয়া মিলে আসে না, তাহলে এটা আমরা দেব না 15,000 টাকাটা। যখন আমাদের প্রশ্নে বলবে যে কোন কোন দফা রেয়া মিলে আসে না, তখন হয়তো আমরা এটা দেব, কিন্তু এমনি রেয়া মিল করার সময় আমরা হাতে নগদ 1/1 থাকলে বা প্রারম্ভিক কথা লেখা থাকলে আমরা দিতে পারবো না। তারপর দেখো দেনাদার 25,000 টাকা, এটাও ডেবিট। পাওনাদার 15,000 টাকা, এটা ক্রেডিট, এটা জানি আমরা, এটা একটা দায়। উত্তোলন 10,000 টাকা ডেবিট, ক্রয় 30,000 টাকা ডেবিট, ক্রয়গুলো খরচ। বিনিয়োগ 15,000 টাকা, এটাও ডেবিট। বিক্রয় 45,000 টাকা, এটা ক্রেডিট, কারণ এটা একটা আয়। আবার বিনিয়োগের সুদ, এটা একটা আয় 3,000 টাকা, এটা ক্রেডিট পাশে হবে বিনিয়োগের সুদ। সমাপনী মোট পণ্য রেয়া মিলে আসে না, এটা মনে রাখতে হবে তোমাদের। তার মানে সমাপনী মোট পণ্য আমরা রেয়া মিলে কোনো অবস্থাতে বসাবো না। কখন বসে সেটা আরেকটা সূত্র আছে, সমন্বিত ক্রয় থাকলে আমরা সমাপনী মজুদটাকে আনি। তারপর দেখো কমিশন প্রাপ্তি 2,000 টাকা, প্রাপ্তি থাকলে আমরা জানি ক্রেডিট হবে, যত প্রাপ্তি আছে সব ক্রেডিট। কমিশন প্রাপ্তি 2,000 টাকা ক্রেডিট হবে। ব্যাংক জমার সুদ 500 টাকা, ব্যাংক জমার সুদ 500 টাকা, এটাও একটা আয়, এটাও ক্রেডিট হবে। সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ থাকলে কখনো আমরা রেয়া মিলে এটা অন্তর্ভুক্ত করতে পারবো না, এটা আসবে না 20,000 টাকাটা। আগ্রহত 40,000 টাকা ডেবিট, এটা একটা সম্পদ। প্রারম্ভিক মোট পণ্য 25,000 টাকা ডেবিট। সমাপনী ব্যাংক জমা, এটাও ডেবিট, এটা সম্পদ। অব্যবহৃত মণিহারি, এটাও আসবে না রেয়া মিলে। অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি একই কথা, এগুলো সমাপনী মোট পণ্যের মতনই, তো এই জন্য এগুলো আসবে না। উপরোক্ত তথ্যের আলোকে একটি রেয়া মিল প্রস্তুত করো। এবার দেখো আমরা মিলিয়ে নেব। এখানে দেখো দুইটা পার্ট ভাগ করছি আমি। জনাব মামুনের রেয়া মিল 31শে ডিসেম্বর 2019, মূলধন 94,000 টাকা ক্রেডিট, বিমা সালামি 5,000 টাকা ডেবিট, আমদানি শুল্ক 3,500 টাকা ডেবিট, দেনাদার 25,000 টাকা ডেবিট, পাওনাদার 15,000 টাকা ক্রেডিট, উত্তোলন 10,000 টাকা ডেবিট, ক্রয় 30,000 টাকা ডেবিট, বিনিয়োগ 15,000 টাকা ডেবিট, বিক্রয় 45,000 টাকা ক্রেডিট, বিনিয়োগের সুদ 3,000 টাকা ক্রেডিট, কমিশন প্রাপ্তি 2,000 টাকা ক্রেডিট, ব্যাংক জমার সুদ 500 টাকা ক্রেডিট, আসবাবপত্র 40,000 টাকা ডেবিট, প্রারম্ভিক মোট পণ্য 25,000 টাকা ডেবিট, সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা ডেবিট। তাহলে টোটাল উভয় পাশে আমাদের কত আসলো? 1,59,500 টাকা। তারপর ধরো তোমার জন্য একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে। উপমা ট্রেডার্সের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো নিম্নরূপ: প্রারম্ভিক মোট উৎপন্ন 20,000 টাকা, সমাপনী মোট পণ্য 25,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, বিক্রয় ফেরত 3,000 টাকা, ক্রয় ফেরত 4,000 টাকা, আসবাবপত্র 24,000 টাকা, সম্ভাব্য দায় 20,000 টাকা, মজুরি 3,000 টাকা, ক্রয় পরিবহন 1,000 টাকা, বেতন 12,000 টাকা, ভাড়া 5,000 টাকা, 5% ঋণ 28,000 টাকা, খাজনা ও কর 6,000 টাকা, কমিশন প্রাপ্তি 20,000 টাকা, পেনশন তহবিল 3,000 টাকা, প্রারম্ভিক নগদ তহবিল 5,000 টাকা, সমাপনী নগদ তহবিল 3,000 টাকা, অব্যবহৃত মণিহারি 20,000 টাকা, প্রারম্ভিক ব্যাংক
তহবিল 15,000 টাকা। উক্ত খতিয়ান তথ্যগুলো দিয়ে উপমা আকারে একটি জ্যামিতি তৈরি করো। ধন্যবাদ সকলকে।